হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি নতুন নোটিফিকেশন কিন্তু জিডিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তোমরা অনেকেই জিডিএস রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আর এই অপেক্ষার মধ্যেই তোমাদের কিন্তু এই নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে জিডিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির যাবতীয় যা ইনফরমেশন তোমরা সবাইকার আগে পেয়ে যাও। আর এরকমই আপডেট সবাইকার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। এবং তোমরা জিডিএস এ কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের ক্লাস 10 এ পার্সেন্টেজের মার্কস কত সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো নোটিফিকেশন পিডিএফটা আমি ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, নিউ দিল্লি, অর্থাৎ একদম ডিপার্টমেন্ট অফ পোস্টের যে জিডিএস সেকশন আছে সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। যেখানে সাবজেক্টের মধ্যে কি বলা হচ্ছে দেখো, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস শিডিউল 1 জানুয়ারি 2025, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ফর প্রি অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ তো এই নোটিফিকেশনের মাধ্যমে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছে এবং সেই সম্বন্ধেই তোমাদের কাছে যাবতীয় যা ইনফরমেশন এই নোটিফিকেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো সবই তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। কি বলা হচ্ছে দেখো, ফাইন্ড এনক্লোজ দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ফর কন্ডাক্টিং প্রি এঙ্গেজমেন্ট, জয়নিং অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ আবেদন করার পর, জয়নিং এর আগে এবং জয়নিং এর পরে, অর্থাৎ তুমি সিলেকশন পাও, সিলেকশন পাওয়ার আগে, কাজে জয়েন করার আগে এবং কাজে জয়েন করার পর তোমাদের কিছু অ্যাক্টিভিটিস ফুলফিল করতে হবে। যেখানে কি বলা হচ্ছে, দ্য এসওপি ফর দ্য এঙ্গেজমেন্ট সাইকেলস হ্যাজ বিন রিভাইজড স্লাইটলি ফ্রম প্রিভিয়াস শিডিউল সাইকেলস উইথ দ্য ফলোইং কি চেঞ্জেস। অর্থাৎ তোমাদের 2023 অথবা 2024 তোমাদের যে এসওপি প্রোভাইড করা হয়েছিল সেই এসওপি থেকে 2025 এর এসওপি কিন্তু তোমাদের কিছু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ কিছু স্লাইড চেঞ্জ কিন্তু আনা হয়েছে 2025 এর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের মধ্যে। সেই চেঞ্জগুলো কি কি, যেখানে কি বলা হচ্ছে, দ্য অপশন ফর ক্যান্ডিডেট টু ভেরিফাই ডকুমেন্টস ফার্স্ট স্টেজ ভেরিফিকেশন। অর্থাৎ তোমরা যে তথ্য দিয়ে আবেদন করেছিলে সেই ডেটাগুলোর উপর ভিত্তি করে তোমাদের ফার্স্ট স্টেজ একটি ভেরিফিকেশন কিন্তু করা হবে। অর্থাৎ সেই তথ্যগুলোর সাথে তোমাদের অরিজিনাল যে তথ্যগুলো আছে সেইগুলোর সাথে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করা হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ ভেরিফিকেশন। এটা যে সাইকেল ওয়াইজ যে ডিভিশনাল হেড থাকে তারা করবেন এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আবার কিন্তু সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটালি ভাবে তোমাদের সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনটা করা হবে। অর্থাৎ কোনো ডিজি লকারের মাধ্যমে করতে পারে বা অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশনাল বোর্ড, অর্থাৎ তুমি যে এডুকেশনাল বোর্ড থেকে পাস করেছো তার মাধ্যমে করা হতে পারে। অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু ডিজিটালি ভাবে তোমাদের এই সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনটা করা হবে। অর্থাৎ তুমি যে তথ্য দিয়ে আবেদন করেছিলে সেগুলো অরিজিনাল না অরিজিনাল নয় সেগুলো কিন্তু এই সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনের মাধ্যমে চেক করা হবে। এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম সার্কেলে আবেদন করেছো তাদের কিন্তু যে ফার্স্ট স্টেজ ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু তোমাদের আসাম যে সার্কেল আছে, যে ডিভিশনে তোমরা আবেদন করেছো সেই ডিভিশনাল যে হেড আছে সেই হেড অফিসে তোমাদের কিন্তু এই ফার্স্ট স্টেজ ভেরিফিকেশনটা করতে যেতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আসামে কিন্তু যেতে হবে ভেরিফিকেশন করার জন্য। এই ব্যাপারটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও তোমার ফার্স্ট স্টেজ ভেরিফিকেশনে আরো একটি কথা বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন মাস্ট নাও বি কন্ডাক্টেড এক্সক্লুসিভলি ইন দ্য ডিভিশন হোয়ার দ্য ভ্যাকেন্সি ইজ নোটিফাইড। অর্থাৎ যে ডিভিশনে যে ভ্যাকেন্সি আছে, যেখানে তোমরা আবেদন করার টাইম যে ডিভিশন সিলেক্ট করে আবেদন করেছিলে সেই ডিভিশনেই তোমাদের কিন্তু ভেরিফিকেশনের টাইম যেতে হবে। এরপর বলছে ইরেসপেক্টিভ অফ এঙ্গেজিং অথরিটি, অর্থাৎ সেখানকার যে অথরিটি আছে সেই অথরিটি তোমাদের কিন্তু এই ফার্স্ট যে অরিজিনাল ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করবে তাদের দায়িত্বেই কিন্তু, অর্থাৎ সেই এঙ্গেজিং অথরিটির দায়িত্বে কিন্তু এই ভেরিফিকেশনটি করা হবে। এরপরে সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনে বিস্তারিত কি বলছে, ডিভিশনাল হেড উইল নো লঙ্গার বি রিকোয়ার্ড টু ভেরিফাই এডুকেশনাল ডকুমেন্টস থ্রু ডিজি লকার। অর্থাৎ সেকেন্ড স্টেজ যে ভেরিফিকেশনটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটালি, অর্থাৎ ডিজি লকারের মাধ্যমে তোমাদের কিন্তু সেই ভেরিফিকেশনটা করা হবে। তোমাদের উপস্থিত হতে হবে না সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনে। এবং তোমাদের ফার্স্ট স্টেজ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর যখন সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরেই তুমি কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবে। আর পরবর্তী স্টেজে কি দেখা হবে না, তোমাদের এখানে কাজ করার জন্য আদার্স যে নিডস গুলো আছে সেগুলো কিন্তু চেক করা হবে। এরপর বলছে দ্য ভেরিফিকেশন অফ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন ক্লাস 10 সার্টিফিকেট সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন ফর ক্যান্ডিডেট হু হ্যাভ পাস দ্য ইনিশিয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য সার্কেল নোডাল অফিসার অফ দ্য সার্কেল হোয়ার দ্য রেসপেক্টিভ বোর্ড এক্সিস্ট।
অর্থাৎ তুমি যে সার্কেল থেকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করেছো সেই সার্কেলের যে বোর্ডে তুমি এক্সাম দিয়েছিলে সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডিজি লকারের মাধ্যমে তোমাদের ক্লাস 10 এর সার্টিফিকেটটা ভ্যালিড না আনভ্যালিড সেটা চেক করা হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলি বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি যদি আসাম সার্কেলে আবেদন করো, আসাম সার্কেলের অফিসাররা কি করবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমার ক্লাস 10 এর সার্টিফিকেটটা ভেরিফিকেশন করে নেবে ডিজিটালি ভাবে। আর এইটা করার একটাই কারণ যাতে কেউ অসৎ পথ অবলম্বন করে এই কাজে যুক্ত হতে না পারে। অর্থাৎ তুমি যে সার্টিফিকেটটা দেখাচ্ছ ফার্স্ট স্টেজ ভেরিফিকেশনের টাইম সেটা কিন্তু পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু চেক করা হবে। কারা করবে না জিডিএস এর অফিসাররাই করবে এবং সেই চেকের টাইম যদি কিছু ফেক পেয়ে থাকে, যদি সেই লিস্টে তোমাদের নাম না থেকে থাকে তখনই তোমাদের কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। ব্যাপারটা বোঝা গেছে? আর যাদের অরিজিনাল হবে মানে যাদের ওই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু অ্যালাউ করে দেওয়া হবে। এবং এরপর কি বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ট্রু স্পেসিফিক্যালি ফর সার্কেল নোডাল অফিসার। অর্থাৎ তোমাদের যে ভেরিফিকেশনটা যে এপিআই সিটু আছে তার মাধ্যমেও কিন্তু করা হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু এতগুলো স্টেপে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করা হবে। এর পরবর্তীতে আরো কিছু জিনিস বলা হয়েছে যেখানে 2 নম্বরে পয়েন্টটা তোমরা যদি দেখতে চাও এখানে কি বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর অ্যালাউড এ টোটাল অফ 15 days পিরিয়ড ফ্রম দ্য ডেট অফ শর্টলিস্টিং ফর রিপোর্টিং টু ডিভিশনাল হেড ফর ভেরিফিকেশন। অর্থাৎ যারা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু 15 দিন টাইম দেওয়া হবে। আর এই 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। কাকে রিপোর্ট করবে না? ডিভিশনাল যে হেড থাকবে তাকে তোমাদের রিপোর্ট করতে হবে। যেখানে কি বলা হচ্ছে দ্য ডেট বাই which the candidate is required to submit the documents is to be mentioned in the email SMS sent to the candidate through the portal। অর্থাৎ আবেদনের টাইম তুমি যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মেল আইডিতে তোমাদের ইমেল করা হবে এবং তোমাদের ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে কবে তোমাদের সেই ডকুমেন্টস গুলো নিয়ে সেই ডিভিশনাল হেডের কাছে যেতে হবে এবং তোমাদের একটি পোর্টাল দিয়ে দেওয়া হবে। সেই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো সাবমিটও করতে হবে। এরপর বলছে ইফ দ্য ক্যান্ডিডেট ফলস টু রিপোর্ট টু দ্য ভিএ অর্থাৎ ভেরিফাইং অথরিটি উইদিন এ প্রেসক্রাইবড ম্যাক্সিমাম পিরিয়ড অফ 15 days। অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু 15 দিন টাইম দেওয়া হবে। আর এই 15 দিন টাইমের মধ্যে তোমরা যদি ভেরিফাইং অথরিটির কাছে রিপোর্ট না করো মানে এই ডকুমেন্টস গুলো প্রেজেন্ট না করো সেক্ষেত্রে কি হবে না নন টার্ন আপ ঘোষণা করে দেওয়া হবে তোমাকে বাই দ্য সিস্টেম পোর্টাল এন্ড দ্য সিস্টেম উইল নট অ্যালাউ ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের পরবর্তীকালে কিন্তু আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে না। অর্থাৎ যাদের শর্টলিস্টেড করা হবে তাদের 15 দিনের মধ্যে ভেরিফাইং যে অথরিটি থাকবে তাকে রিপোর্ট করতে হবে এবং তোমাদের যে পোর্টাল দিয়ে দেওয়া হবে সেই পোর্টালে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো সাবমিটও করতে হবে। যদি না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নন টার্ন আপ ঘোষণা করে দেওয়া হবে এবং যদি একবার নন টার্ন আপ ঘোষণা করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীকালে আর অ্যালাউ করা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই ব্যাপারটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং the candidature of the shortlisted candidate in such case will be automatically cancelled। অর্থাৎ যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের ক্যান্ডিডেচার কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া হবে। এই ব্যাপারটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার একটা কথা বলে রাখি এই জিডিএস এ ফর্ম ফিল আপের টাইম আগের বছরেও তোমরা দেখেছো কিছু ফেক ক্যান্ডিডেট যারা যারা থাকে তারা বেশি বেশি নাম্বার দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে। এবার থেকে যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটা অনেক বেশি সিকিউর করে দেওয়া হয়েছে বা সিকিউর করা হচ্ছে এর জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে না। কারণ তারা যদি ভুল ইনফরমেশন দিয়ে যারা যারা আবেদন করেছেন তারা তো ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম গেলে ধরা পড়ে যাবে, তার জন্য তারা যাবে না এবং পরবর্তীকালে তাদের ক্যান্ডিডেটরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। এর ফলে কি হবে যদি একজন ফেক ক্যান্ডিডেট বা কিছু ফেক ক্যান্ডিডেট তারা 90%, 95% অথবা 99% নাম্বার দিয়ে আবেদন করেছে তারা তো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে না এবং তাদের পরবর্তীকালে ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে। আর সেই সেম সার্কেলে একজন জেনুইন ক্যান্ডিডেট বা একাধিক জেনুইন ক্যান্ডিডেট যদি 75% নাম্বারে অ্যাপ্লাই করে থাকে, যদি 80% নাম্বারে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে তারা প্রাধান্য পাবে। এর জন্যই বলছি 99% প্রার্থীরা ক্যান্সেল হয়ে যেতে পারে, আবার 85% বা 80% যারা নাম্বার পেয়েছো তারাও কিন্তু এখানে সুযোগ পেতে পারো। কারণ এবার থেকে যেহেতু ভেরিফিকেশনের ব্যাপারটা অনেকটাই সিকিউর করা হচ্ছে জিডিএস এর তরফ থেকে, যেটা আগের বছরগুলোতে ছিল না। আর একটা ব্যাপার তোমাদের দেখতে হবে, কেউ হয়তো 95% নাম্বার পেয়ে খুব বেশি বেশি পার্সেন্টেজের নাম্বার পেয়ে আবেদন করেছে এবং তাদের মেরিট লিস্টেও নাম এসেছে, কিন্তু 15 দিনের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে তাদের যে ডিভিশনাল হেডের কাছে যে রিপোর্ট করার যে ব্যাপারটা সেটা তারা করেনি, সেক্ষেত্রেও কি হবে তাদের নন টার্ন আপ ঘোষণা করা হবে এবং তাদের ক্যান্ডিডেটও কিন্তু বাতিল করে দেওয়া হবে। এই এতগুলো প্রসেস যেহেতু এবারে করে দিয়েছে, এইগুলো কেউ যদি না পরপর স্টেপগুলো ফলো করতে থাকে তাদের কিন্তু ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে। তাহলে অনেকেই থাকবে তাদের ক্যান্ডিডেট কিন্তু বাতিল হয়ে যাবে। এর ফলে কি হবে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা জেনুইন ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সুযোগ পাবে, তারা কম নাম্বার পেলেও
তারা কিন্তু সুযোগ পাওয়ার একটা চান্স থাকবে তাদের কাছে। এবার তোমরা এই জায়গাটা একবার বুঝে নাও, দা কি বলা হচ্ছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট while attending the divisional for physical VOD with the VA within the prescribed period, অর্থাৎ তোমাদের হচ্ছে প্রেসক্রাইব পিরিয়ডটা বলে দেবে শর্টলিস্টেড হওয়ার পর, এবং তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি যে ডিভিশনে আবেদন করেছো, অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কোথায় যেতে হচ্ছে না, তুমি যে ডিভিশনে আবেদন করেছো সেই ডিভিশনের যে ডিভিশনাল হেড আছে তাকে যেতে হচ্ছে, এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এর পাশাপাশি তোমাদের সেলফ অ্যাটাস্টেড 2 কপি ফটোকপিস তোমাদের নিয়ে যেতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু পরবর্তীকালে যে পোর্টাল আছে সেই পোর্টালেও কিন্তু সাবমিট করতে হবে, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ডও তোমরা কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো। যারা যারা কাস্ট বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট সেই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউবিডি দের ক্ষেত্রেও কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের সার্টিফিকেট লাগবে, ইডব্লিউএস দের জন্য কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের সার্টিফিকেট লাগবে, এবং যারা যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাটে বানিয়ে নিতে হবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ প্রুফ লাগবে, এই ডেট অফ বার্থ প্রুফে তোমরা ডিওবি সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, অথবা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এখানে তোমাদের নোটে কিন্তু একটা কথা বলে দিয়েছে, আধার ইজ নট ম্যান্ডেটরি ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যদি আধার কার্ড নাও থেকে থাকে, তোমরা যদি শুধুমাত্র ভোটার কার্ড নিয়ে যাও সেক্ষেত্রেও তোমাদের কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেই তোমাদের কিন্তু এই আইডেন্টি প্রুফের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করতে পেরেছি, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটাই প্রায় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, মানে মেন টপিকগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি চাও একবার এই পিডিএফটা ডাউনলোড করে পুরো ব্যাপারটা একবার দেখে নিতে পারো, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি কি ডকুমেন্টস এর নিডস আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং তোমরা যারা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত করা হবে। এই মার্চ মাসের শেষ উইক করে তোমাদের কিন্তু রেজাল্ট মূল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়ে যাবে, এবং যখনই প্রকাশিত করা হবে তখনই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটাও দিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট এই পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টের তোমরা পেয়ে যাও তার জন্য। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি কোন ডিভিশনে আবেদন করেছো এবং তোমরা ক্লাস 10th কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এরকমই আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।